চর জেগেছে, সেই চরেতে কাশ ফুটেছে শুভ্র সাদার ঝলক। চোখ জুড়ানো, পথ হারানো সাদা বকের পাখনা হতে খসে পড়া শুভ্র সাদা পালক। শরৎকালের এমনই সাজ বাংলা মায়ের মুখে। আমার বাংলা মাকে দেখি তখন অনন্য এক রূপে। কথায় আছে, ষড়ঋতুর দেশ বাংলাদেশ, রূপের যে তার নেই কোশেষ। আমাদের দেশের ষড়ঋতু তারা আপন ডালা সাজিয়ে রাখে প্রকৃতিকে অপূর্ব মোহনীয় করে তুলতে। ঋতুচক্রের বর্ষ পরিক্রমায় শরৎ ঋতুর আগমন ঘটে বর্ষার পরপরই। বর্ষার বিষণ্ণতা পরিহার করে শরৎ আসে। প্রকৃতি এ সময় নববধূর সাজে সজ্জিত হয়ে ওঠে। শরতের মেঘনীল নীলাকাশে সাদা মেঘের ভেলা কেড়ে নেয় প্রকৃতি প্রেমিকদের মন। বিলে শাপলা, গাছে গাছে শিউলির মন মাতানো সুবাস অনুভূত হয় শরতের ছোঁয়া লেগে। শরতের রূপ শান্ত, স্নিগ্ধ, কোমল। যেখানে মলিনতা নেই, আছে শুধু নির্মল আনন্দ আর অনাবিল উচ্ছ্বাস। আর এ কারণেই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত হয়েছে আমাদের এই মাতৃভূমি, এই বাংলাদেশ। শরতের একটা অসাধারণ ধ্রুপদী রোমান্টিকতা আছে। এতে ক্লাসিক রোমান্টিকতাও অন্য কোনো ঋতুর সঙ্গে যেন মেলেই না। আমাদের দেশে একমাত্র বর্ষাকাল ছাড়া সব ঋতুতেই সূর্যের আলোর স্পর্শে আমাদের ঘুম ভাঙে, তাই না বন্ধুরা? শরৎকালে শুভ্র আলোর ভোরে প্রভাত পাখির ডাকে ঘুম ভাঙলে বুকের মাঝে শরৎকে ঠিকই অনুভব করা যায়। শরৎ সকালে প্রাণ যেন কি চায় তা অব্যক্তই থেকে যায়। আজি শরৎ তপনে প্রভাত স্বপনে কি জানি পরাণ কি যে চায়। আজি শরৎ তপনে প্রভাত স্বপনে কি জানি পরাণ কি যে চায়। ওই সে ফালির শাখে কি বলিয়া ডাকে বিহগ বিহগী কি যে গায় গো কি জানি পরাণ কি যে চায়। আজি মধুর বাতাসে হৃদয় উদাসে রহে না আবাসে মন হায় কোন কুসুমের আসে কোন ফুল বাসে শুনিল আকাশে মন ধায় গো কি জানি পরাণ কি যে চায়। শ্রোতা বন্ধুরা, গানের আবেশে শরৎ সকালে আসুন আমরা সকলে মিলিত হই প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের সবুজ প্রাঙ্গণে। আর আজকে মহানগর উপস্থাপনায় আছি আমি রফিকা বিনতে জাহিদ এবং আমি লিয়াকত খান। সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ বুধবার 27 ভাদ্র 1431 বঙ্গাব্দ, 11 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, 7 রবিউল আউয়াল 1446 হিজরি, শরৎকাল। বন্ধুরা, আজ যাদের জন্মদিন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন। বন্ধুরা, এখন আমরা চলে যাব আজকের মহানগরের মূল আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে। বন্ধুরা, আপনাদের জন্য আজ থাকছে বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয়মুখ, আছে ঢাকার চলচ্চিত্র, নাটক ও সঙ্গীতের ক্রমবিকাশ নিয়ে প্রতিবেদন নগর সংস্কৃতি, আছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা, থাকছে যাত্রা পথের খবরাখবর নিয়ে পর্ব শুভযাত্রা, শুনব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কিছু কথা এবং শোনাব গান।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 819 কিলোহার্টজ এবং FM 102 মেগাহার্টজে। জুলাই 2024, কোটা বৈষম্যকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে আমাদের দেশে ঘটেছে একটি বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তন ঘটিয়েছে ছাত্র জনতা। এর আগে পৃথিবী 1971 সালে দেখেছিল বাংলাদেশের অভ্যুদয়। সেটি ছিল রক্তগঙ্গা বাড়িয়ে স্বাধীনতার সুফল ঘরে তোলার কাল। তখনকার প্রজন্ম তাদের যৌবনকে দান করেছিল দেশ মাতৃকার জন্য। এবারেও যারা প্রাণ দিয়েছেন তারাও তরুণ। এখন এই বাংলাদেশের মোট জনসংখ্যার 1/3 তরুণ। 2024 সালে বিশ্ব অবাক হয়েছে বাংলাদেশের সেই তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তি দেখে। জেনারেশন জেড বা জেনারেশন জি তারা দেখিয়ে দিল ঐক্যবদ্ধ শক্তি কেমন করে দমন পীড়ন রুখে দিতে পারে দেশের অপরাজনৈতিক ক্ষমতা চর্চাকে হটিয়ে দিতে পারে। যাকে অনেকে আবেগ তাড়িত বলেছেন দ্বিতীয় স্বাধীনতা। দেশের স্মরণীয় ইতিহাস সৃষ্টিতে তাদের আত্মদান ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে। নতুন দেশ গড়ার আহ্বান তাদের কণ্ঠে। আমাদের ছাত্র জনতা, আমাদের ছাত্র জনতা, আমাদের ছাত্র জনতা, তারা হারেনি তো কোনো কালে। বিজয়ের এক ইতিহাস তৈরি হলো 2024 সালে। আমাদের ছাত্র জনতা, তারা হারেনি তো কোনো কালে। বিজয়ের এক ইতিহাস তৈরি হলো 2024 সালে। উঠে পড়ে লেগেছিল দেশ বাঁচালে, সময় দিয়েছে চর তাদেরই গালে। উঠে পড়ে লেগেছিল দেশ বাঁচালে, সময় দিয়েছে চর তাদেরই গালে। শুনলাম আজকের তারুণ্য নিয়ে কিছু কথা। বাংলাদেশ টেলিভিশন, মঞ্চ এবং চলচ্চিত্রের রূপালী পর্দার এক পরিচিত মুখ তৌকির আহমেদ। বুয়েট থেকে স্থাপত্যবিদ্যায় পাশ করে 12 বছর সেই পেশায় নিয়োজিত ছিলেন। পরে সম্পূর্ণভাবে নিজেকে তিনি নিয়োজিত করেছেন নাটক আর পরিচালনার কাজে। অভিনয় দিয়ে শুরু করলেও তার মেধার দুটির জোরে তিনি নাট্য এবং চলচ্চিত্র পরিচালনার কাজও করেছেন সমান তালে। বন্ধুরা, এবারের পর্ব প্রিয় মুখ। আমাদের আজকের প্রিয় মুখ অভিনেতা তৌকির আহমেদ। তারই সাথে কথোপকথন নিয়ে এই আয়োজন। তার সাথে আলাপচারিতায় সঙ্গ দিচ্ছেন তনিমা করিম। আমরা সবাই ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি যে দিনের শুরুটা যদি আমাদের অনেক ভালো হয় তবে সারাটা দিন আমাদের ভালো কাটে। কিন্তু শ্রোতা, আজকে বলতে চাই সেই মানুষটির কথা যিনি এসেছেন বলেই আমরা আজকে সকালটিকে সুন্দর বলছি। তিনি আমাদের সবার প্রিয় তৌকির আহমেদ। একাধারে তিনি অভিনেতা, তিনি নির্মাতা। আজকে মহানগরের প্রিয় মুখ অনুষ্ঠানে তার সাথে অনেকটা সময় নিয়ে আমরা কথা বলবো এবং আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার পড়াশুনো আমরা যেটা জেনেছি যে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে আপনি এসএসসি এবং এইচএসসি শেষ করেছেন। জি। এবং তখনই আপনার মঞ্চ নাটকটা আপনাকে তখন থেকে টানতে শুরু করে। হ্যাঁ, ওই ক্যাডেট কলেজেও কিছু নাটক হতো যেগুলিতে অল্প বিস্তর আমরা অংশগ্রহণ করেছি এবং ছুটিতে ঢাকায় আসলে তখন মহিলা সমিতি গাইড হাউসে কিছু নাটক দেখা হতো এবং তখন মঞ্চ নাটকের মানটা খুব উন্নত ছিল। আচ্ছা। থিয়েটার, নাগরিক, ঢাকা থিয়েটার, ঢাকা পদাতিক, নাট্যচক্র, অনেক দল ছিল, আরণ্যক। তারা ভালো ভালো নাটক করতেন এবং করতে করতে আমার মধ্যেও আগ্রহ জন্মে এবং পরবর্তীতে আমি
নিজেই অংশগ্রহণ করার চেষ্টা করি। এবং সেই আগ্রহ কিন্তু আজকে আমাদের পাইয়ে দিয়েছে একজন তৌকির আহমেদকে। আমরা সবাই আপনার ভক্ত, আপনার কাজ আমাদের ভালো লাগে, কিন্তু নিজের কাজের প্রতি যে আগ্রহের ব্যাপারটা আপনি বললেন যে আপনি যখন মঞ্চনাটকগুলো দেখতেন তখন এসছে, এর আগে ছোটবেলা থেকে কি এই ধরনের কোনো ভাবনা ছিল আপনার মধ্যে, বা আপনার পরিবার থেকে কি ধরনের ভাবনা ছিল আপনাকে নিয়ে? ওই যে বললাম যে ক্যাডেট কলেজ জীবনেও কিছু নাটক করা হয়েছে, কিন্তু সেগুলি তো খুবই শৌখিন কর্মকাণ্ডে। আচ্ছা, সৃজনশীলতা আসলে প্রতিটি মানুষের মধ্যেই থাকে, সেটাকে নারিশ করতে হয়, সেটাকে নার্চার করতে হয়। এবং আমার মনে হয় যে সেটা শুরু হয়েছিল আসলে উচ্চ মাধ্যমিকের পর, যখন ঢাকায় এসে আমি থিয়েটার দলে যোগ দিই। আচ্ছা, এটা কত দিকে ছিল? এটা 1995 সাল। তখন তো একটা চমৎকার আবহ ছিল আপনি যেটা বলছেন। হ্যাঁ, সেটাই বললাম তো। এবং টেলিভিশনের শুরুটা কবে থেকে আপনার? টেলিভিশনে আরো পরে, এটা 88 সালে আমি প্রথম টেলিভিশন নাটক করি। টেলিভিশন নাটক করেছিলেন। প্রথম নাটকটার কথা মনে আছে? হ্যাঁ, ফিরিয়ে দেওয়া অরণ্য, সেটি ক্ষমা হারুন ছিলেন সেটার প্রযোজক, জি। মনসুরুল আজিজ সেটি লিখেছিলেন। নাটকটি খুব জনপ্রিয় হয়েছিল, আলোচিত হয়েছিল। তো টিভি ক্যামেরার সামনে প্রথম অভিজ্ঞতা যদি একটু আমাদের জানান। অবশ্যই একটা ভীতি তো ছিলই, কিন্তু প্রতিটি কাজই তো চ্যালেঞ্জিং। আর আমরা মঞ্চে আমাদের শিক্ষাটা শুরু করি এবং সেখানকার ট্রেনিংটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি। তো যখন আপনি আপনার কাজটা কিছুটা হলেও জানবেন, তখন কিন্তু ভীতিটা থাকবে অন্যভাবে। নার্ভাসনেস থাকা ভালো, কিন্তু ভয় ভীতিতে ফেল করে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু নার্ভাসনেস একজনকে সচেতন করবে এবং তাকে আরো ভালো করার জন্য তৈরি করবে। কিন্তু আমরা জানি যে আপনি বুয়েট থেকে যখন ইঞ্জিনিয়ারিং স্নাতক করলেন, তারপরে সম্ভবত 1985-তে আপনি লন্ডনের রয়্যাল কোর্ট থিয়েটার থেকে মঞ্চনাটক পরিচালনার উপর প্রশিক্ষণ নিয়েছিলেন। 95। এবং এরপরে কিন্তু আপনি নিউ ইয়র্কের ফিল্ম একাডেমি থেকে চলচ্চিত্রে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। হ্যাঁ, এর আগে আমি কোরিয়াতেও ITI এর একটি স্কলারশিপ পেয়েছিলাম ইউনেস্কোর ফান্ডিং এ, সেটাও থিয়েটারের উপর ছিল। তো এগুলি শর্ট কোর্স সব। আচ্ছা। আর আমরা যেহেতু প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ কম ছিল, সুতরাং আমি বলছি যে দলই আমাদের স্কুল, বা করতে করতেই শেখা। আপনি একাধারে মঞ্চে বেতারও করছেন, এখন টেলিভিশনে করেছেন, চলচ্চিত্র করেছেন। সবগুলো জায়গায় আপনাকে যখন আমরা দেখি তখন আমরা সেই প্রিয় তৌকির আহমেদকে খুঁজে পাই। কিন্তু আপনি কোন জায়গাটাতে নিজেকে সেভাবে দেখেন যেভাবে আপনি খুঁজতেন বা চাইতেন? আসলে মানুষের তো শিক্ষার শেষ নেই এবং এগিয়ে যেতে চায় এবং নতুন কিছু করতে চায়। ওই চ্যালেঞ্জটাই খোঁজে মানুষ, এবং আমিও খুঁজি। যে কারণেই বোধহয় রোমান্টিক নায়ক থেকে সিরিয়াস অভিনেতা হওয়া, বা পরিচালনায় যাওয়া, বা সেই পরিচালনা মঞ্চ, টেলিভিশন, পরবর্তীতে চলচ্চিত্রে কাজ করা। এবং শুধু তাই না, এই যাত্রার মধ্যে দিয়ে আমার নিজের কন্টেন্ট একটা পর্যায়ে আমি নিজে লিখতে শুরু করি, এবং আমার কিছু পাবলিকেশন আছে যেগুলি মূলত মঞ্চ নাটকের। সুতরাং আমার মনে হয় যে মানুষ নিজের সঙ্গেই যুদ্ধ করে, নিজেকে অতিক্রম করার চেষ্টা করে, এবং আদৌ যদি কিছু হয় সেটা তো খুব সৌভাগ্যের ব্যাপার। আমরা চেষ্টা করতে পারি মাত্র। নিশ্চয়ই তাই। আমরাও সবসময় আশা করব যে আপনি যা দিচ্ছেন আমাদের এই শিল্পকলার ক্ষেত্রে আরো অনেক কিছু আমরা আপনার কাছ থেকে পাবো, এমনটা আমাদের আশা। তো চলচ্চিত্রে আপনার শুরুটা কি দিয়ে? চলচ্চিত্র শুরু রূপকথার গল্প, আমার অত্যন্ত প্রিয় ছবি, অনেকে দেখেনি, নেই, জানেনও না। অজ্ঞাতনামা, যেটি অত্যন্ত আলোচিত এবং পুরস্কৃত ছবি। তো প্রতিটি কাজই আলাদা এবং প্রতিটি কাজই চ্যালেঞ্জ ছিল, এবং আমি চেষ্টা করেছি সেটাকে সুন্দর করে করার জন্য। আপনি কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পুরস্কার তো আসলে খুব প্রেরণাদায়ক জিনিস, আবার এটাই চূড়ান্ত কথা না। পুরস্কারের পরেও পুরস্কার থাকে, এবং কাজটি ভালো হওয়া আসলে জরুরি। একদম তাই। কেননা আপনি যখন পুরস্কার পাচ্ছেন এবং পাশাপাশি দর্শকদের মন জয় করছেন, তখন কিন্তু দর্শকদের চাওয়াও কিন্তু বেড়ে যায়। এরপরে আসবো আপনার হালদা ছবিটি নিয়ে কিছু কথা বলার জন্য। হালদা আমার কাছে খুবই পছন্দের ছবি, কেননা এই ছবির বিষয়বস্তু কিন্তু নদী ও নারী। এবং নদী শুধু নদী না, নদী ক্লাইমেট, নদী জলবায়ু, বিপজ্জনক যেই পরিস্থিতি জলবায়ুর ক্ষেত্রে, উষ্ণতার ক্ষেত্রে, আবার একই সঙ্গে বিপন্ন নারী, সেও যেভাবে নিগৃহীত হয়, অত্যাচারিত হয়, এই দুটিকে জ্যাক্সটাপোজ করেই আমি ছবিটি নির্মাণের চেষ্টা করি। এবং হালদা কিন্তু খুব সমাদৃত হয় দেশে এবং দেশের বাইরে, এখনো অনেক ফেস্টিভ্যালে যায়, এবং অনেক জায়গায় হালদা প্রশংসিত হয়েছে, অনেক জায়গায় পুরস্কৃত হয়েছে। এবং দেখেন আপনি, মানুষ যখন কোনো কিছু করতে চায় তখন কিভাবে কিভাবে যেন সুযোগ তৈরি হয়ে যায়, যদি তার ইচ্ছাটা সৎ হয়, যদি তার আগ্রহটা নিষ্ঠার সঙ্গে সে এগিয়ে নিয়ে যায়, তাহলে কিন্তু পথ তৈরি হয়ে যায়। আর হালদার ক্ষেত্রে আমি সেটাই বলবো যে হঠাৎ করে এই সুযোগটি আমার কাছে চলে আসলো যখন এই ছবিটি আমি নির্মাণ করার সুযোগ পেয়ে গেলাম।
আচ্ছা, ফাগুন হাওয়ার বিষয়টা একটু জানতে চাই। এই ফাগুন হাওয়া ছবিটা করার চিন্তাটা আপনার কিভাবে হলো, বা কেন ইচ্ছেটা জাগলো যে আমি এই বিষয়ের উপর একটি ছবি করব? আমার মনে হয় যে 52 আমাদের জাতীয় জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং সেটার কারণেই বোধহয় আজকে আমরা স্বাধীন, বা আজকে আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি। এই 52 ঘটনা নিয়ে একটি ছবি নির্মাণের আগ্রহ হওয়াই তো স্বাভাবিক, কারণ আমি তো চাই যে আমার পরবর্তী প্রজন্ম, নতুন প্রজন্ম, এই দেশের শিশুরা তারা জানুক যে 52তে কি হয়েছিল, কিভাবে আমরা আমাদের ভাষাটাকে রক্ষা করেছি, কিভাবে আমরা আমাদের মাতৃভাষাকে অর্জন করেছি। কেউ তো দিয়ে দেয়নি, বরং তারা কেড়ে নিতে চেয়েছিল। এবং এটা যখন তারা জানবে, তখন সে বাংলা ভাষায় কথা বলতে ভালোবাসবে, গৌরব বোধ করবে। এবং করবে। আমাদের ভাষাটা যে একটা অত্যন্ত সুন্দর সুমিষ্ট ভাষা, সেটার অপব্যবহার বা সেটার অবমূল্যায়নটা হয়তো কমবে, এরকম একটি ভাবনা থেকেই আমার মনে হয়েছিল এটা মূলত তাদের জন্য। এবং যে কারণে আপনি লক্ষ্য করলে দেখবেন যে ছবিটিকে আমি খুব সহজ করে বানিয়েছি, খুব সিম্বলিক্যালি একটি পাখির ভাষা, একটা মানুষের ভাষা, একজন সুইপার শ্রেণীর লোকের ভাষা, এবং সেটার যে তার অধিকার সেটা সেখানে তুলে ধরা হয়েছে। শ্রোতা, আমরা প্রিয় মুখ আয়োজনে আমরা কিন্তু শুনছি তৌকির আহমেদের কথা। আমাদের সময় খুব কম, অনেক কথা জানার ইচ্ছে থাকে, শেষ হয় না আসলে ইচ্ছেগুলো বা কথা বলারও। শেষ মুহূর্তে জানতে চাইবো আপনার 2 ছেলে মেয়ের কথা। এক ছেলে আরিব 17, আর মেয়ে আরিশা, সেও 13, বড় হয়ে যাচ্ছে তারা দ্রুত। শিশুরা এত দ্রুত বড় হয় সেটা আমরা যখন শিশু ছিলাম তখন বুঝিনি। তখন মনে হতো কবে বড় হব, আর এখন মনে হয় যে ওরা এত বড় হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি। তো সেই জায়গাটা আনন্দের এবং দুঃখেরও বটে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে আসার জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও, এবং বাংলাদেশ বেতারকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। শুনলাম প্রিয় মুখের প্রিয় কথাগুলো, সাক্ষাৎকারটি পুনঃ প্রচারিত হল। বন্ধুরা, এবারের পর্ব নগর সংস্কৃতি। আজকে শুনব সঙ্গীতের ক্রমবিকাশ নিয়ে নিবন্ধ, আর এই নিবন্ধটি লিখেছেন এবং পড়েও শোনাচ্ছেন অলোক বসু। গানই আমাদের প্রাণ, একটু বেশি বলা হয়ে গেল কি না মনে হয়? আমরা যারা এই বাংলাদেশের মানুষ, এই মাটির সন্তান, আমাদের সবারই রয়েছে সঙ্গীতের সাথে আত্মিক সম্পর্ক। আমাদের প্রকৃতিতে নদীর কুলকুল রবে, পাখির ডাকে, ফসলের মাঠের সনসন হাওয়ায় রয়েছে সুর। আমাদের অনুভবের জগৎ ব্যাপ্ত সুরের অনুরণনে সঙ্গীতের দোলাচলে। তাই আমরা আমাদের অর্জনে, আনন্দে, হাসিতে গান গেয়ে উঠি। আবার আমাদের দুঃখ বেদনার সময়ও আমাদের প্রাণে জাগে সঙ্গীত। গান না গাইলেও আমরা যে বিলাপ করি তাতেও থাকে সুর। বলা যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সুর, সঙ্গীত, গানের মাঝেই থাকি। আজ থেকে আগামী কিছুদিন আমরা প্রতি বুধবার নগর সংস্কৃতির এই পর্বে বাংলাদেশের বাংলা গান নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রচার করব। বলে রাখা ভালো, সঙ্গীত বিষয়ক কোনো গুরুগম্ভীর আলোচনা এখানে আমরা করব না। আমাদের এখানে আধুনিক বাংলা গান ও চলচ্চিত্রের গানের যে ধারাটি চলে আসছে বিগত সময়ে, তা নিয়েই আমরা কিছু কথা বলার চেষ্টা করব। আর অবশ্যই জানিয়ে রাখা দরকার, আমরা শুরু করতে চাই ঢাকা বেতারের শুরু থেকে, অর্থাৎ 1939 সালের 16 ডিসেম্বর থেকে। আমরা জানি এই দিনই সম্প্রচার শুরু হয়ে গেছিল ঢাকা রেডিওর বা বেতার কেন্দ্রের, যা শুরুতে ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র নামে পরিচিত ছিল। পুরানো ঢাকার নাজিমউদ্দিন রোডে একটি ভাড়া বাড়িতে শুরু হয়েছিল এর কার্যক্রম। ব্রিটিশ শাসনামলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের খবরাখবর প্রচারের নিমিত্তে ঢাকা বেতারের পথ চলা শুরু হলেও তৎকালীন পূর্ববঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরে প্রতিষ্ঠিত এই বেতার কেন্দ্র হয়ে উঠেছিল এই ভূখণ্ডের মানুষের সাংস্কৃতিক জাগরণের প্রধান মাধ্যম। ঢাকা বেতারের মাধ্যমে বিকশিত হচ্ছিল আমাদের গান ও বেতার নাটক। আমরা এখানে যেহেতু গান নিয়েই কথা বলবো এবং ঢাকা বেতার প্রতিষ্ঠার পরবর্তী গান, তাই একথাও বলে নিতে চাই যে কেউ আবার ভাববেন না ঢাকা বেতার প্রতিষ্ঠার আগে এখানে গান বাজনার চর্চা বা বিকাশ ছিল না। বাঙালির গান বাজনা চর্চার ইতিহাস পুরনো। বাঙালির গান গাওয়া বা গান শোনার জ্ঞাত ইতিহাস সম্ভবত চর্যাপদের সময়ে চর্যাগীত থেকে। সেই হিসেবে 1000 বছরেরও
পুরনো সাংগীতিক ইতিহাস আমাদের। ঢাকা বেতার কেন্দ্র প্রতিষ্ঠার পরের আধুনিক বাংলা গান ও চলচ্চিত্রের গানের বিকাশের ধারাবাহিকতা জানতে হলে সংক্ষিপ্তভাবে পূর্ববর্তী সঙ্গীতের ধারাটিও জানা দরকার। সময়ানুক্রমিক সঙ্গীতের ধারায় একে একে আমরা লক্ষ্য করি চর্যাগীত, গীতগোবিন্দ, শ্রীকৃষ্ণ কীর্তন, পদাবলী কীর্তন, মঙ্গল গান, শাক্তগীত, টপ্পা গান, ব্রহ্মসঙ্গীতের প্রবর্তন ও প্রচলন হতে। এছাড়া আবহমান বাংলার জারিসারি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মুর্শিদি, বাউল গান, পালা গানের প্রচলন তো আমরা লক্ষ্য করি। রবীন্দ্রনাথ, ডিএল রায়, কাজী নজরুল, অতুল প্রসাদ, রজনীকান্তের হাতে পড়ে বাংলা গান এক নতুন মাত্রা লাভ করে। অনেক গবেষক মনে করেন এই পঞ্চকবির হাতেই বাংলা আধুনিক গানের পত্তন, যদিও তাদের গান এখন তাদের নামের সঙ্গীত হিসেবেই পরিচিত। শুনলাম নগর সংস্কৃতি। বন্ধুরা, এখন আমাদের পর্ব এই ঢাকা। আজকের পর্বে গুরুদুয়ারা নানকশাহী নিয়ে কিছু কথা শুনে আসি। পর্বটি লিখেছেন ফরিদা ইয়াসমিন আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ। বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ বাংলাদেশ, তাই বাংলাদেশ সংবিধানে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করা হয়। তবে ঢাকা শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে সম্প্রীতির বিভিন্ন নিদর্শন। এই দেশে যেমন হিন্দুদের বিখ্যাত সব মন্দির রয়েছে, তেমনি রয়েছে 10টি গুরুদুয়ারা। তার মধ্যে অন্যতম গুরুদুয়ারা নানকশাহী। শোনা যায় এই গুরুদুয়ারে এসেছিলেন স্বয়ং নানক। মুক্তিযুদ্ধের সময়ও অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই ভবন। আজ এই ঢাকায় আমরা জানাবো গুরুদুয়ারা নানকশাহীর সেই ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কলাভবনের পাশে গুরুদুয়ারা নানকশাহী অবস্থিত। বাংলাদেশে বিদ্যমান গুরুদুয়ারাগুলির মধ্যে এটির গুরুত্ব সবচেয়ে বেশি। প্রতি সপ্তাহেই ঢাকা ও ঢাকার বাইরে থেকে শিখ ধর্মের অনুসারীরা এখানে জমায়েত হন এবং প্রার্থনা করেন। বাংলাদেশ শিখদের সবচেয়ে বড় জমায়েত হয় এখানেই। কথিত আছে যে ঢাকার এই গুরুদুয়ারাটি যেখানে অবস্থিত সেই স্থানে ষোড়শ শতকের শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক অল্প সময়ের জন্য অবস্থান করেছিলেন। এখানে থাকাকালীন তিনি শিখ ধর্মের একেশ্বরবাদ এবং ভ্রাতৃত্ববোধের কথা প্রচার করেন এবং ধর্মের আচার অনুষ্ঠান পালনের শিক্ষা প্রদান করেন। শিখ ধর্মের ষষ্ঠ গুরু হরগোবিন্দ সিংয়ের সময়কালে 1595 থেকে 1644 খ্রিস্টাব্দ ভাইনাথ নামের জনৈক শিখ ধর্মপ্রচারক গুরুদুয়ারাটি নির্মাণের কাজ শুরু করেন। কারো কারো মতে গুরুদুয়ারাটি নির্মাণের কাজ শুরু হয় নবম শিখ গুরু তেগ বাহাদুর সিংয়ের সময়কালে 1621 থেকে 1675 খ্রিস্টাব্দ। 1830 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ সমাপ্ত হয়। পরবর্তীতে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে এটি ভগ্নদশা প্রাপ্ত হয়। ইতিহাস বলে 1499 খ্রিস্টাব্দে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক নিজ ধর্মমত প্রচারের জন্য ঢাকা আসেন নানা পথ ঘুরে। ইনি মিথিলা থেকে দিনাজপুরে এসে কান্তজির মন্দির পরিদর্শন করে কামরূপ ঘুরে সিলেটে যান। এরপর সিলেট থেকে তিনি ঢাকাতে আসেন নৌপথে। উত্তর ঢাকার শিবপুরে, বর্তমান রায়ের বাজার, ধানমন্ডি এলাকার কোনো এক স্থানে তিনি নৌকা থেকে অবতরণ করেন। শিবপুরের মানুষের পানীয় জলের অভাব দূর করার জন্য সে সময়ের শিবপুরের গ্রামের জাফরাবাদ এলাকায় তিনি একটি কূপ খনন করেছিলেন। 1959 অবধি সেই কূপটি স্থানীয় শিখরা দেখভাল করতেন। পরে আবাসন প্রকল্পের জন্য সরকার জমি বন্টন করে দিলে পুকুরটির ভরাট করা হয়। কথিত আছে নানকের এই কুয়াটি বর্তমানে ধানমন্ডি আবাসিক এলাকার 26 নং সড়কের 278 নম্বর বাড়িতে অবস্থিত। তিনি ঢাকার নীলক্ষেত তৎকালীন সুজাতপুর মৌজা অঞ্চলে একটি মানজি প্রতিষ্ঠা করে ধর্মীয় উপদেশ দেন। পাঞ্জাবি শব্দ মানজির অর্থ হল আধ্যাত্মিক আলোচনার কেন্দ্র। পরবর্তীতে এটাই নানকশাহী গুরুদুয়ারা হিসেবে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরেই 1972 সালে গুরুদুয়ারাটির ভবনের কিছু সংস্কার করা হয়। 1988 থেকে 1989 সালে এটির ব্যাপক সংস্কার সাধন করা হয় এবং বাইরের বারান্দা ও সংলগ্ন আরও কিছু স্থাপনা যোগ করা হয়। সংস্কার কাজের অর্থায়ন করা হয় বাংলাদেশ ও বিদেশে অবস্থানরত শিখ ধর্মাবলম্বীদের দানের মাধ্যমে। একসময় গুরুদুয়ারা নানকশাহীর বিপুল পরিমাণ ভূসম্পত্তি ছিল। আজকের মতো বিরাট ও জমকালো উপাসনালয় না থাকলেও তখন গুরুদুয়ারা নানকশাহীর আয়তন ছিল বিপুল। এর উত্তর দিকে ছিল একটি প্রবেশদ্বার, দক্ষিণ দিকে ছিল কূপ ও সমাধিস্থল এবং পশ্চিমে ছিল একটি শান বাঁধানো পুকুর। মূল উপাসনালয় ছাড়াও ভক্তকুলের থাকার জন্য ছিল কয়েকটি কক্ষ, তবে সেসবের কিছু এখন আর অবশিষ্ট নেই। বর্তমান উপাসনালয়টি সীমিত জায়গার উপর গড়ে উঠেছে এবং বারবার সংস্কারের ফলে বর্তমান রূপ ধারণ করেছে। উঁচু প্রাচীর বেষ্টিত গুরুদুয়ারা নানকশাহীর বর্তমানে প্রবেশপথটি রয়েছে দক্ষিণ দিকে।
উপাসনালয়টির সামনে রয়েছে চমৎকার সবুজ লন, এর বাম দিকে আছে শিখ গবেষণা কেন্দ্র, ডান দিকে দ্বিতল দরবার হল, সামনে পতাকা টাঙানোর খুঁটি। বৈশিষ্ট্যময় এই উপাসনালয়টির শিখদের নিজস্ব স্থাপত্য রীতিতে নির্মিত। উপাসনালয়টির ওপর পৃথিবী আকৃতির একটি কাঠামো নির্মিত। শুনলাম এই ঢাকা। সময় এখন গান শোনাবার। এবারে শুনব রবীন্দ্রসঙ্গীত অদিতি মহসিনের কণ্ঠে। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই, কোন গোপন বাসে কান্না হাসির গোপন কথা শুনি, বারে 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 কান পেতে রই। ভ্রমর সেথা হয় বিভাগে, নিভৃত নীল পদ্ম লাগি রে। ভ্রমর সেথা হয় বিভাগে, নিভৃত নীল পদ্ম লাগি রে। কোন রাতের পাখি গায়ে একাকী, সঙ্গী বিহীন অন্ধকারে, বারে বারে কান পেতে রই। বন্ধুরা, গান শুনলাম। এবার একটু বলি শুভযাত্রা। প্রথমেই শুনব ট্রেনের খবরাখবর। ঢাকার কমলাপুর স্টেশন থেকে মহানগর প্রভাতী ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল 7:45 এবং সুবর্ণ এক্সপ্রেস ছেড়ে যাবে বিকেল 4:30। সিলেটের উদ্দেশ্যে পারাবাদ ট্রেন ছেড়ে যায় সকাল 6:30 এবং আন্তনগর উপবন ছেড়ে যাবে বেলা 11টায়। খুলনার উদ্দেশ্যে সুন্দরবন এক্সপ্রেস ছেড়ে যাবে সকাল 8:15। কিশোরগঞ্জ এক্সপ্রেস ছেড়ে যাবে সকাল 10:45। চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে বনলতা এক্সপ্রেস ছেড়ে যাবে বেলা 1:30। বন্ধুরা, আপনারা যেখানে যে মাধ্যমে যাতায়াত করতে চান সাবধানে যাবেন, মাস্ক পরতে পারেন। যাত্রা পথে অচেনা কোনো মানুষের দেয়া কোনো খাবার খাবেন না। আপনাদের যাত্রা শুভ হোক। প্রিয় বন্ধুরা, শেষ হয়ে এলো আজকের সময়টুকু। যাবার আগে বলি, কোথাও কোথাও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবের কথা শোনা যাচ্ছে, তাই আমাদের সকলের জন্য জানার বিষয়, কোথাও পানি জমতে দেওয়া যাবে না। 3 দিনের মধ্যে জমানো পানি সেই পাত্র থেকে ফেলে দিতে হবে। স্থির পানিতে মশা ডিম পাড়ে। জমা পানির স্তর যদি আধা ইঞ্চিও হয়, সেখানে মশার লার্ভা জমতে পারে। তাই ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, ভাঙা পাত্র, প্লাস্টিকের কৌটো বা ঢাকনা, অব্যবহৃত বালতি, মগ, ত্রিপল, টবের চারিদিকে পানি জমলে সেটা ফেলে দিন। বন্ধুরা, সময়ের একেবারে শেষ প্রান্তে আমরা যাবার আগে বলি শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহিদ এবং লিয়াকত আলী খান। প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহায়তায় হাফিজা আক্তার, তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তৃপ্তি কণা বসু।